হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর প্যারিসে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় যাব, কি কি ঘুরবো, এগুলো দেখতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর এই দ্বিতীয় দিনের সকালে আমরা প্রথমেই যাব প্যারিসের আর একটা খুব ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন লুভরে মিউজিয়াম ঘুরতে। আর প্যারিস ভ্রমণে এসে লুভরে মিউজিয়াম তো না দেখলেই নয়। আর এই মিউজিয়ামের টিকিট আমরা অনলাইনে আগেই কেটে রেখেছিলাম। আর টিকিট লেগেছিল এক একজনের 22 ইউরো করে। আর সকাল 10:30টার সময় আমাদের এই টিকিট ছিল। আর আমাদের হোটেল থেকে এই মিউজিয়ামটা খুব একটা বেশি দূরে ছিল না। তো আমরা সময় মতো রেডি হয়ে হোটেলে ব্রেকফাস্ট করে চলে এসেছি এই লুভরে মিউজিয়াম ঘোরার জন্যে। তো এখন সময় হয়েছে সকাল 10টা। তো আমাদের আর এই আধ ঘন্টা মতো ওয়েট করতে হবে, তারপরে আমরা ভেতরে ঢুকতে পারবো। আর পাপন তো এরকম মিউজিয়াম দেখতে ভীষণই পছন্দ করে। আর ওর যেহেতু ছবি আঁকতে খুবই ভালো লাগে, তাই এরকম মিউজিয়ামগুলো ঘুরে দেখতে ওর খুবই ভালো লাগে। আর আমাদেরও আজ ইচ্ছা আছে এই সারাটা দিন আজকে এই লুভরে মিউজিয়ামটাই ঘুরে দেখার জন্য। আর যেহেতু এই মিউজিয়ামটা খুবই বড়, তাই ঘুরে দেখতেও অনেকটাই প্রায় সময় লেগে যাবে। আর এই লুভরে মিউজিয়ামে বিশ্বের সবথেকে বিখ্যাত শিল্পকর্ম আর এবং ঐতিহাসিক নিদর্শন যেমন রয়েছে, তার সাথে সাথে প্রত্যেকটা কোণায় লুকিয়ে আছে ইতিহাস আর সংস্কৃতির নানা রকমের গল্প। 1793 সালে ফরাসি বিপ্লবের পর এই মিউজিয়ামটা তৈরি হয়। আর এটা প্যারিসের সিন নদীর একদম পাশেই অবস্থিত। 38,000-এরও বেশি নাকি এখানে এরকম শিল্পকর্ম আর নিদর্শন রয়েছে। তো আমরা এই মিউজিয়ামে ঢুকে পড়েছি। আর প্রথমেই যেটা করতে হবে, এখান থেকে একটা গাইড নিয়ে নিতে হবে, না হলে ভেতরটা যা গোলকধাঁধা, আমরা তো পুরো হারিয়েই যাব, আর কোন দিকে যাব সেটা বুঝতেই পারবো না। তো প্রথমেই আমরা যাব লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মাস্টারপিস এই মোনালিসাকে দেখার উদ্দেশ্যে। আমরা তো ভেবেছিলাম সকালের দিকে হয়তো এখানে আসলে এই মোনালিসাটা খুব কাছ থেকে ভালোভাবে দেখা যাবে, কিন্তু এত সকালে এসেও দেখছি এ তো প্রচণ্ড ভিড়। আর কাছ থেকে দেখলাম ঠিকই, কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়াতে দিচ্ছে না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আর এই লুভরে মিউজিয়াম শুধু প্যারিসের নয়, গোটা বিশ্বের মধ্যে সবথেকে বড় জাদুঘরগুলির মধ্যে একটি। এই লুভরে মিউজিয়াম সমৃদ্ধ তার শিল্পকলা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ইতিহাসের অনন্য সংগ্রহের জন্য বিখ্যাত। আর এই লুভরে প্রায় 7,30,000 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। এখানে 38,000-এরও বেশি শিল্পকর্ম যেমন রয়েছে, তেমনি অনেক ঐতিহাসিক বস্তু এখানে সংরক্ষিত রয়েছে। আর এই লুভরে প্রথমে একটি রাজকীয় প্রাসাদ হিসাবে প্রতিষ্ঠিত হয় 1200 শতকে। পরে 1993 সালে ফরাসি বিপ্লবের পর এটি একটি পাবলিক মিউজিয়ামে পরিণত হয়। লুভরের অসাধারণ সংগ্রহে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার নিদর্শন থেকে শুরু করে ইউরোপীয় শিল্পকর্ম পর্যন্ত সব কিছু। প্রাচীন মিশরের মমি এবং মিশরীয় ধর্মীয় শিল্পকর্মের বিশাল সংগ্রহ লুভরে মিউজিয়ামের অন্যতম আকর্ষণ। আর লুভরে তার স্থাপত্যের জন্য তো বিখ্যাতই, তাছাড়া 1889 সালে লুভরের মূল প্রবেশপথে কাচের পিরামিড তৈরি করা হয়, যা আধুনিক স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এই পিরামিডটি স্থাপিত আইএম পেই দ্বারা নকশা করা হয় এবং এটি লুভরের ঐতিহ্যবাহী এবং আধুনিক দিকের একটি অনন্য মেলবন্ধন। আর এটা যেহেতু আগে একটা রাজপ্রাসাদ ছিল, তাই তখন সেই সময়কার রাজাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রাখা রয়েছে। আর এগুলো দেখতে তো আমার ভীষণই ভালো লাগে। আর এই লুভরে মিউজিয়াম সপ্তাহে 6 দিনই খোলা থাকে, শুধু মঙ্গলবার বন্ধ থাকে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। আর এই লুভরে মিউজিয়ামে অন্যতম বিখ্যাত রত্নগুলির মধ্যে একটি হলো গোলকুন্ডার ডায়মন্ড। এই গোলকুন্ডা ডায়মন্ড ভারতের অন্ধ্রপ্রদেশের ঐতিহাসিক গোলকুন্ডা দুর্গের খনি থেকে পাওয়া গিয়েছিল, যেটা তার আকার, উজ্জ্বলতা এবং বিশুদ্ধতার জন্য বিখ্যাত। লুভরে মিউজিয়ামের গ্যালারি দ্য অ্যাপলন হলো অন্যতম প্রদর্শনী কক্ষ, যেখানে এই মূল্যবান হিরেটি রাখা আছে। আর এটির ওজন 140 ক্যারেট। 1717 সালে ফ্রান্সের রিজেন্ট ফিলিপ এটি কিনেছিলেন। এরপর থেকে এটি ফ্রান্সের রাজপরিবারের মূল্যবান রত্ন হিসাবে বিবেচিত হয়। নেপোলিয়ন বোনাপার্ট এই হিরেটি নিজের তলোয়ারেও ব্যবহার করেছিলেন।
মিউজিয়াম তো আমাদের ঘোরা হয়ে গেছে, আর এখন সময় হয়েছে বিকেল 5:30। প্রায় অনেকক্ষণ সময় লেগে গেল এই মিউজিয়ামটা পুরোপুরি ঘুরে দেখতে। আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল, কিন্তু হাতে আর একদমই সময় নেই, কারণ এখন আমাদের যেতে হবে আবার সেই আইফেল টাওয়ারের কাছে। আর সেখানেই আজ 6টার সময় আমাদের ক্রুজ বুক করা আছে। আর এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো প্রথমে তো আমরা ভীষণই ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এর মধ্যেই যদি কানাল ক্রুজ করতে হয় তাহলে তো খুবই অসুবিধে হবে। কিন্তু সেখানে জিজ্ঞাসা করাতে তারা বলল 6টা থেকে 10টার মধ্যে যে কোনো সময় আমরা এই কানাল ক্রুজটা করতে পারি। এটা শুনে তখন একটু টেনশন ফ্রি হলাম। এখনই আমরা এই ক্রুজটা করছি না, একটু অন্ধকার হলে তারপরে এই ক্রুজটা করব। আর বৃষ্টির পরে ওয়েদারটাও বেশ খুব সুন্দর হয়ে গেছে। আর এই টাওয়ারের সামনে একজন আবার খুব সুন্দর গানও করছে, শুনতে তো খুব সুন্দরই লাগছিল। তাই ভাবলাম এখানে কিছুক্ষণ এই নদীর পাড়ে বসে সুন্দর সুন্দর এই মুহূর্তগুলোকে উপভোগ করি। আর এই নদীতে একটার পর একটা বোট যাচ্ছে, দেখতেও বেশ ভীষণ সুন্দর লাগছে। আর এই সূর্য অস্ত যাওয়ার সময় এই শেষ আলোটা যখন এই টাওয়ারের ওপর এসে পড়ছে, তখন এটাকে দেখতে তো আরোই ভীষণ সুন্দর লাগছে। আর এই নদীর পাশে এখানে ছোট ছোট জুস, কফি এইসবেরও দোকান রয়েছে। তো সেখান থেকে আমরা একটা করে কফিও খেয়ে নিলাম। আর একটু পরেই এখানে 9টার স্পার্কলিংটা শুরু হবে, সেটা দেখে নিয়েই তারপরে আমরা ক্রুজটা করতে যাব। এই প্রথম স্পার্কলিংটা তো আমাদের দেখা হয়ে গেছে, আর তারপর আমরা ক্রুজে এসে বসেও পড়েছি। আর এই ক্রুজের নিচে আর ওপরে দু জায়গায় বসার সিস্টেম রয়েছে, কিন্তু ওপর থেকেই চারিদিকটা ভালো করে দেখা যায়, তাই আর নিচে কেউ নেই, সবাই এই ওপরে এসেই বসে পড়েছে। তো চলো এইবারই সিন নদীতে ক্রুজটা করতে করতে আমরা এই প্যারিস শহরটাকে রাতের আলোয় কেমন লাগে সেটা আর একবার ভালো করে দেখে নিই। We'll pass on our 22 bridges and discover the main monuments of Paris. A commentary is that la tripulación está a su entera disposición y les desea un muy agradable crucero. Para saber cuándo los aviões están funcionando, simplemente miren las pantallas delante de ustedes. Si hay un icono verde, el comentario está en Virtual House. Y la versión de mujer, así que ওই একটা dating grounds. এই যে মাস্কগুলো নদীর ওপরে এই ক্রুজ প্যারিসের আর একটা খুব ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর এই ক্রুজে করে যাওয়ার সময় আইফেল টাওয়ার তো দেখা যায়, তার সাথে সাথে প্যারিসের আরও অনেক আইকনিক স্থানগুলোও দেখা যায়, যেমন নট্রেডাম ক্যাথিড্রাল, লুভরে মিউজিয়াম, ওরসে মিউজিয়াম, পন্ট আলেকজান্দ্রে ব্রিজ, এই সব কিছুই এই ক্রুজ করার সময় দেখা যায়। আর রাত্রিবেলায় শহরটা তো খুব সুন্দর আলোতে সেজে ওঠে, আর তখন এইভাবে ক্রুজে করেই শহরটাকে ঘুরে দেখতে তো ভীষণই ভালো লাগে। আর এটা যেন একটা আলাদাই অনুভূতি তৈরি করে। আর এই ক্রুজগুলো অনেক ধরনের হয়।
আমরা যে ক্রুজটা করছি এটা ছিল সাধারণ সাইট সিন ক্রুজ, এছাড়াও সানসেট ক্রুজ, ডিনার ক্রুজও হয়। আর এই ডিনার ক্রুজে সিন নদীর ওপরে ভাসতে ভাসতে আপনি ফ্রেঞ্চ কুইজিনের নানা রকম সুস্বাদু খাবারও খেতে পারবেন। আর এই ক্রুজগুলোর সময়সীমা থাকে সাধারণত 1 থেকে 2 ঘন্টার মতো। এগুলো ক্রুজের ওপরে আর টিকিটের প্রাইসের ওপরেও ডিপেন্ড করে থাকে। আর এই যে আজকে শেষবারের মতো আইফেল টাওয়ারের স্পার্কলিংটা আবার শুরু হয়ে গেছে। প্রথমটা শুরু হয়েছিল 9টার সময় আর তারপরেরটা হয়েছে 10টায়। সেইটা আমরা ক্রুজ করতে করতে সেই সময় ক্রুজের থেকেই দেখেছিলাম। আর এখন এইটা 11টার সময় হচ্ছে। আর এটা 5 মিনিট করে হয়। দেখতে তো ভারী সুন্দর লাগছে। আর এই লালোটা রাত 12টা পর্যন্ত জ্বলে থাকে, তারপরে এটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়। আর 11:30টা পর্যন্ত এই আইফেল টাওয়ারে ওঠার গেটটা খোলা থাকে, তারপরে সেটাও বন্ধ হয়ে যায়। আইফেল টাওয়ারে রাতের এই আলো এক আলাদাই অনুভূতি তৈরি করে। আর এই সময় শহরটা আরও রোম্যান্টিক আর একটা স্বপ্নের পরিবেশ তৈরি হয়। আর এটা দেখতে এতটাই ভালো লাগছে যেন মনে হচ্ছে এখানেই বসে থাকি। তো ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। আর প্যারিসের পরের ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে প্যারিসের পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।